স্বাগতম সবাইকে। লাস্ট ক্লাসে আমরা সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা দেখছিলাম যে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট তিন রকম ভাবে ভাগ করা যায়। যেমন সোলার পাওয়ার প্ল্যান্ট বলতে আমরা বুঝি কি বেসিক্যালি টিভি দিয়ে, ফটোভোল্টাইক সেল দিয়ে, এটা হচ্ছে সোলার সেল পাওয়া যায়। ওই সেলটা কিভাবে কাজ করে এটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে। তো আজকে দেখবো ওই সোলার পিভি দিয়ে যে আমরা কি টাইপের প্ল্যান্টগুলি বানাতে পারি। তো আমাদের নর্মাল সোলার কানেকশন বলতে আগেকার দিনে যেটা ছিল সেটা কি ছিল, শুধু বাসাবাড়ির উপরে একটা সোলার প্যানেল থাকবে আর একটা ব্যাটারি থাকবে। সোলার প্যানেল থেকে ব্যাটারিতে এনার্জি জমা হবে এবং আমি এটা পরবর্তীতে ইউজ করতে পারবো, বা ওই টাইমও ইউজ করতে পারবো, রাতে আমি যখন আমার দরকার ইলেকট্রিসিটি তখন ইউজ করতে পারবো, যখন আমার হয়তো সামনে সোলার থাকবে না বা কিছু নাই, সেটা ব্যাটারিতে জমা হয়ে থাকবে এনার্জি। পরবর্তীতে একটা কথা আসলে সেটা হচ্ছে অন গ্রিড সোলার সিস্টেম। এই কথাটার সাথে নেট এনার্জি মিটারিংটা খুব ভালোভাবে জড়িত। এটা কিভাবে আসলো, ধরেন বাসা বাড়িতে যেটা হয় যে অনেক সময় যে সোলার প্যানেল দেওয়া হচ্ছে, এই ইন্ডাস্ট্রিগুলিতে ধরেন সোলার প্যানেল দেওয়া হচ্ছে, কোনো সময় ইন্ডাস্ট্রিটা অফ আছে বা অফ ডে চলতেছে, তো এখানে তো এনার্জি জেনারেশন হচ্ছে। সো এখানে এত ব্যাটারিতে এত এনার্জি জেনারেশন করে লাভ নাই, তখন অপচয় হবে। সোলার প্যানেল হতে বা তুলে রাখা লাগবে, একটা কিছু করা লাগবে যাতে হচ্ছে এনার্জিটা লস না হয়, কিন্তু উপায়ও নেই। এনার্জি বেশি জেনারেশন হলে কি করবে না, কানেকশন তুলে রাখবেন, ব্যাটারিতে ফুল হয়ে গেছে। তখন এই চিন্তাটা আসতো, তাহলে আমি এক্সেস এনার্জিটা, সাপোজ বড় একটা ইউনিভার্সিটিতে আপনি সোলার প্যানেল দিয়ে বড় একটা সোলার প্যানেল করছেন পুরো ছাদ, এখন ওই ছাদে আপনি প্রত্যেকদিন যেদিন ভার্সিটি চলতেছে সেদিন আপনি এনার্জি পাচ্ছেন, যেদিন অফ ডে সেদিন কি হবে, খুব কম পরিমাণ এনার্জি লাগবে। বাকি এনার্জিটা কি করবে, ব্যাটারিতে স্টোর করে রাখলে ব্যাটারি তো অনেক কস্ট বেসিক্যালি। ব্যাটারি আপনি যদি চিন্তা করেন, আপনি যদি এত হিউজ পরিমাণ এনার্জি স্টোর করতে চান তাহলে ব্যাটারি যে পরিমাণ মিলিয়াম পেয়ার আওয়ার লাগবে সেটা অনেক বেশি। তো এটার জন্য চিন্তা করা হলো তাহলে আমি গ্রিডের সাথে কানেক্ট করব, মানে সোলার প্যানেলের যে এনার্জিটা জেনারেট হবে এটা গ্রিডে চলে যাবে। তো এইটা হলো কি আমার অন গ্রিড, মানে দিনের বেলা আমি মানে এক্সেস এনার্জি যদি হয়ে যায় আমি বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রি থেকে আমি এনার্জিটা পাঠিয়ে দিই গ্রিডে, আমার আশেপাশে এনার্জিটা ইউজ করতে পারি। সো বেসিক্যালি এখান থেকেই আসে অন গ্রিড সোলার সিস্টেম। ওকে, তো এখানে যে সোলার এনার্জিটা হচ্ছে গ্রিডে দিয়ে দেওয়া, এক্সেস হচ্ছে ওটা গ্রিডে দুইটাই ইউজ হবে। ওকে, সো বেসিক্যালি এখানে আসে অন গ্রিড। এরপরে কথা হলো কি হাইব্রিড। হাইব্রিড মানে কি, একটা বাসাবাড়িতে ধরেন অন গ্রিডও আছে, এখন ওই এক্সেস এনার্জি কিছুটা পাঠানোর পরেও কিছুটা ব্যাটারিতে জমা থাকলো। অফ গ্রিড মানে আইসোলেটেড, যেটা মানে অন গ্রিড নেই, শুধুমাত্র সোলার প্যানেল আর ব্যাটারি একটা বাসায় রাখছে। মানে নরমালি আমাদের বাসা বাড়িতে যেরকম সোলার প্যানেল থেকে আর একটা ব্যাটারিতে, ওইটার মধ্যে জমা হয়, ব্যাটারি থেকে কারেন্ট দিয়ে চলে। সো এটা হচ্ছে অফ গ্রিড। আর অন গ্রিড মানে হচ্ছে গ্রিডের সাথে কানেক্ট, যে আপনার বাসায় এক্সেস জেনারেশন হলে আপনি গ্রিডে পাঠান। ওকে, আর এই দুইটা সিস্টেম যদি কোনো একটা জায়গায় থাকে তাহলে সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম। ঠিক আছে, তো অন গ্রিড সিস্টেম কি? অন গ্রিড সিস্টেম হচ্ছে এটাই যে সোলার প্যানেল থাকবে, সোলার প্যানেলের সাথে একটা কি থাকবে, সোলার প্যানেলে কি এনার্জি জেনারেট, কি টাইপের কারেন্ট জেনারেট হয়, ডিসি। তো ডিসি, তো আমি বাসা বাড়িতে কোন লোড ইউজ করি, এসি। তাহলে ডিসি থেকে এসি তে কনভার্ট করার জন্য আমার কি দরকার, ইনভার্টার। ইনভার্টারের কাজ কি, ডিসি থেকে এসি তে কনভার্ট করা। রেকটিফায়ারের কাজ কি, এসি কে ডিসি তে পরিণত করা। ওকে, আর কনভার্টারের কাজ কি, কনভার্টারের কাজ হচ্ছে ডিসি ভোল্টেজের লেভেল আপ ডাউন করা। সেই ডিসি ভোল্টেজের লেভেল ধরেন 6 ভোল্ট হলো, সে 24 ভোল্ট 12 ভোল্ট করে দিবে, বা 12 ভোল্ট আছে সেটা 24 ভোল্ট করে দিবে, বা 2 ভোল্ট করে দিবে। ওকে, কমায় বাড়ায় দিবে কনভার্টার। তাহলে ইনভার্টার, রেকটিফায়ার, কনভার্টার সবকিছুই আসলে কনভার্টার বলা হয়, বাট ডিসি ডিসি কনভার্টার বলতে বোঝায় ডিসি নিয়ে সব কাজ করে। আর ইনভার্ট কি করে, কোনটা দেয়, ডিসি কে এসি করে। তো এখন এখানে কি থাকে, একটা ইনভার্টার থাকে, ইনভার্টার থেকে বাসায় আসবে এবং ওই ইনভার্টার থেকে আরেকটা লাইন চলে যাবে কি মেইন গ্রিড লাইন। আবার রাতের বেলা যখন জেনারেশন অফ তখন এই কানেকশনটা খুলে রাখবে, এখান থেকে এনার্জি যাবে। আর এরপরে গেল আমার অন গ্রিড সিস্টেমের সুবিধা কি, বিল কি কমে যায় না,
আপনি এনার্জি নিচ্ছেন গ্রিড থেকে, আপনি এখন নিজে জেনারেশন করে বাইরে পাঠান, আপনার তো এনার্জি কিছুটা কমাবে, বিল কমে যাবে না কিছু। ধরেন আপনি 5000 টাকা কারেন্ট ইউজ করছেন, আপনি 1000 টাকা কারেন্ট সোলার দিয়ে পাঠাচ্ছেন, আপনার বিল কমে গেল। এমন হলো যে আপনি 5000 টাকা কারেন্ট জেনারেশন করছেন, 6000 টাকা পাঠাচ্ছেন, তাহলে আপনার যে 1000 টাকা সরকারের কাছ থেকে পাওয়ার কথা, এটা পরের মাসে আরো ভর্তুকি থেকে দিবে সরকার। তো বেশি ভর্তুকি না, পরের মাসে অ্যাড করে দেবে, মানে বেসিক্যালি আপনার খরচ কমিয়ে যাবে। এর জন্য বিলে আমার কি খুবই সুবিধা। ইজি মেইনটেনেন্স কি কম্পোনেন্ট গুলো খুব ভালো, এখানে হচ্ছে মেইনটেনেন্সও এত ঝামেলা না, আর সিস্টেমটা খুবই সিম্পল, কমপ্লেক্স সিস্টেম। স্যার অনগ্রিডটা ধরেন যে আমাদের আশপাশে যে লাইনগুলো চলে গেছে, কেউ যদি একটা অনগ্রিড সিস্টেম তৈরি করে, এখান থেকে কি এইসব লাইনে লাগাতে পারবে? পারমিশন না, পারমিশন দিলে তখন সে এই লাইনে দিতে পারবে নাকি আসলে তাকে অন্য কোনো গ্রিডে দিতে হবে? সে মানে কানেকশনটা এরকম, কানেকশনটা এরকম যেখানে এনার্জি বেশি হয়, তো গ্রিডের সাথে কানেকশন অন করে দিলে সেইখানে পাঠাবে। গ্রিড বুঝতে পারলাম, গ্রিড ধরেন এই যে এখন ধরেন আমার মেইন কাজ করবে 11 কেবি লাইন গেছে আমার, ওইটা না, মেইন কাজ করবে মিটার। মিটার হচ্ছে সেটা থেকে বাই ডাইরেকশনাল মিটার, মানে যদি দেখে যে মিটারের মধ্যে কারেন্ট এদিক থেকে আসতেছে তাহলে হচ্ছে বিল হবে, আর যদি মিটারের মধ্যে দিয়ে সোলার হয়ে কারেন্ট অন্য দিকে যায়, ধরেন আমার পাশে থেকে পাশের পাশে এই, তো মিটারের মধ্যে দিয়ে গেছে, তার মানে হচ্ছে আমার বিল কমে যাবে। এখন ওই কারেন্ট আপনি যেখানে পাবেন। তো বাসাবাড়ির লাইনের সাথে যদি আপনি কানেক্ট করে রাখেন, যদি এক্সেস এনার্জি জেনারেশন হয় তখন রিসিভ না করে সে হচ্ছে এটা কানেক্টেড করে গ্রিডে পাঠাবে। সো তখন হচ্ছে এই গ্রিড হইতে পারে আমার আশেপাশের বাসা, তো মানে খালি আপনার বাসার মিটার থেকে কারেন্ট বের হলে আপনি টাকা পাবেন। পাইলাম স্যার। এটা যদি আমার আশপাশের লাইন যেটা আছে 11 কেবি লাইন আছে, 11 কেবি তে আপনি কেমন লাগবেন? আপনার হচ্ছে তাহলে ট্রান্সফরমেশন সেখানে আপনার বাসাবাড়ির যে ভোল্টেজ সেটা কত? 230 240 আর হচ্ছে 440, এটা কমে 415 আর 220 হয়ে যায়, ড্রপ হতে থাকে। তো আপনি হচ্ছে ওই রকম ভোল্টেজে লাগানো লাগবে। কিন্তু বাংলাদেশে নেট এনার্জি মিটারিং বা অন গ্রিড সিস্টেমের যে নিয়ম, সেটা হচ্ছে 3 ফেজ সিস্টেমের জন্য প্রচলন আছে। সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলিতে এটা ইউজ করতে পারে, যে 3 ফেজ কানেক্টেড যেগুলি ইন্ডাস্ট্রি, ওই ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে অন গ্রিড ইউজ করতে পারে, তখন তার হচ্ছে গ্রিড। ওকে, তখন তাদের 440 ভোল্টে এই ইনভার্টারটা সেট করে ওটা পাঠাবে, ওই কারেন্ট এই সেকেন্ডটা সেই ইনভার্টারটা পাঠাবে। আর হচ্ছে আপনি যদি 11 কেভিতে পাঠাতে চান তাহলে ইনভার্টারের উপর একটা ট্রান্সফরমার অ্যাড করে 11 কেভিতে পাঠাবেন, কিন্তু স্বল্প পরিমাণ এনার্জি জন্য আপনার ট্রান্সফরমার দরকার নেই। এটা যখন আপনি দিবেন মিটার পাস হয়ে আশেপাশে দেখবেন এনার্জি ডিস্ট্রিবিউশনের জন্য চলে যাবে। ওকে, সো এই টাইপের জেনারেশনকে তখন বলা হয় ডিস্ট্রিবিউটেড জেনারেশন সিস্টেম। তো অন গ্রিড গেল, এরপর হচ্ছে অ্যাডভান্টেজ কি কি এগুলো রাখতে পারে। ইলেকট্রিসিটি বিল কমে যায়, মেইনটেনেন্স সহজ। কিন্তু হচ্ছে প্যাসিভ ইনকাম কি হতে পারে, ধরেন আপনি বাসায় সোলার প্যানেল লাগিয়ে লাইট অফ করে বসে থাকবেন সারাদিন, আপনার তো বিল খরচ হচ্ছে না, আপনি উল্টা হয়ে যাচ্ছে, এটা আপনার বেটার হচ্ছে না, ইনকাম একটা প্যাসিভ তো হচ্ছে। মানে আপনার ইনকাম যদি আপনার ধরেন এরকম হলো, আপনার বাসা বাড়ি থেকে বাইরে পাঠাতে পারলেন না এরকম, কিন্তু আপনার নিজের সোলার এনার্জি ইউজ করার জন্য তো বাইরের বিলটা তো কমতেছে। সো বেসিক্যালি এটা আপনার নেট পে এর উপরে তো ভরটা কমাচ্ছে। সো এটা হচ্ছে কি আমার একটা প্যাসিভ ইনকাম সোর্স বলা যায়, প্যাসিভ ইনকাম জেনারেশন। আর অফগ্রিড সিস্টেম কি? অফগ্রিড সিস্টেম হচ্ছে নরমাল যে সিস্টেমটা আমরা আগে ইউজ করতাম, এখন ইউজ হয় গ্রাম অঞ্চলে বিশেষ করে, যেটা কি শহর অঞ্চলে যেটা সোলার প্যানেল থাকবে, চার্জ কন্ট্রোলার থাকবে, ব্যাটারি থাকবে, আর সোলার এরপরে এখান থেকে কনভার্টার হয়ে আমার বাসা বাড়িতে আসবে। ক্লিয়ার? আপনাদের যদি পরীক্ষায় আসে কানেকশন আঁকা, অবশ্যই এরকম লিখে লিখে রাখতে হবে। সোলার প্যানেল না পারলেও সোলার টিভি, ইনভার্টার, মিটার, গ্রিড, হোম এরকম লিখতে হবে ব্লক আকারে। ছবি আঁকা ম্যান্ডেটরি না, বাট ব্লক আকারে লিখতে হবে। ব্লক লিখতে হবে সোলার প্যানেল, অ্যাটলিস্ট ব্লক আকারে লিখতে হবে। ছবি আঁকতে পারলে তো ভালো, দেখতে সুন্দর লাগে। তাই বলে ঘর রাখতে যে আপনার রং পেন্সিল আনার কোনো দরকার নাই, আপনি এখানে ব্লক পেন হোম লিখে দেবেন। এটা আপগ্রেড সিস্টেম, এটা অফগ্রিড। এখানে কি থাকবে, ব্যাটারিতে ঢোকার আগে চার্জ কন্ট্রোলার থাকে, থাকবে তার ব্যাটারি আর আর ইনভার্টার থাকবে, ব্যাটারি ইনভার্টার থেকে বাঁচাতে। আর এখানে কি ইনভার্টার থেকে হচ্ছে আমার
গ্রিডে যেত আর এই পোর্শনটা ছিল না। জি আর হাইব্রিড সিস্টেমে কি হবে দূরেই থাকবে, এখানে থাকবে আর এখান থেকে মিটার হয়ে গ্রিডে যাবে। কেউ যদি মিটারটা না দেন তার কিন্তু নাম্বার কাটা যাবে, কারণ এখানে মেইন কাজ কিন্তু মিটারই করতেছে। মিটারের মধ্য দিয়ে কারেন্ট পাস হওয়া ডিরেকশনের ভিত্তিতে কিন্তু মিটারের যখন ঘুরবে সেটার ভিত্তিতে আমার ইউনিট প্রবলেম হচ্ছে। ধরেন কারেন্ট আসা মানে ইউনিট ঘুরতেছিল এদিকে, এখন হবে উল্টা দিকে। মিটার কিভাবে ঘুরে জানেন? উল্টা দিকে উল্টে ঘুরে কেন ঘুরে? কারেন্ট কি ফ্লো হয় পানির মতো? না তাহলে মিটার কেন ঘুরে? ইলেকট্রন ফ্লো ডাইরেকশন চেঞ্জ হয়েছে ইলেকট্রন ধাক্কা দেয় মিটারের। মিটারের কারেন্টের সাথে ছোট ইন্ডাক্টরের মতন তার লাগানো থাকে। তো এই তারটা যখন যায় তারের আবেশে একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। তখন ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র। ধরেন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে, যখন এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়। এই চুম্বকত্বটা যেটা হয়, যত কারেন্ট যাবে চুম্বকত্বটা কি তত বাড়বে। সো এইখানে পাশে একটা চুম্বকের মতন একটা চাকতি রাখা হয়, যখন এই চুম্বকটা যায় মিটারটা ঘুরতে থাকে, যত বেশি যাবে তত বেশি ঘুরবে। কারেন্ট বেশি টানা মানে কি, মানে পাওয়ার বেশি খরচ করা মানে কি, কারেন্টই তো যাচ্ছে। তাহলে যত কারেন্ট যাবে তত মিটার ঘুরবে, এটা ঘুরবে, আপনার বিল জেনারেট করবে। ওকে, এইভাবে করে মিটারটা কাজ করে। গ্যাসের মিটার, গ্যাস লাইনের মিটার। গ্যাস লাইনে গ্যাস ফ্লোতে কাজ করে, প্রেসার গ্যাসের প্রেসার, গ্যাসের প্রেসার। ইলেকট্রিসিটির তার প্রেসার না, ইলেকট্রনের তার গ্যাসের যে প্রেসার এটা তো শীতের দিকে একটু কাটা করতে ওটা গ্যাসের প্রেসার। বাট গ্যাসের প্রেসারে হচ্ছে যে এররটা আসে এটা একটু বেশি। ইলেকট্রিসিটির জন্য যেটা এটা একটু কমানো যায়, কারণ ইলেকট্রিসিটি মানেই সেখানে ম্যাগনেটিজম থাকে। গ্যাসের প্রেসার হলে সামনে স্প্রিং টেনশন আছে হ্যাঁ, ওখানে একটু এররটা বেশি হয়, বাট ওই প্লাস মাইনাস করে একটা ব্যালেন্সে রাখে। আর এনার্জি মিটারে এত এরর কারেকশন লাগে না, ওটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে গ্যালভানোমিটার, অ্যাম্পিয়ার, ভোল্টমিটার, এই মেজারমেন্ট কোর্সে ছিল আপনাদের জি তখন মনে দেখা যাবে। আচ্ছা, তো হাউ ডাজ দ্য হাইব্রিড সোলার সিস্টেম ওয়ার্কস? সোলার সিস্টেমে কি থাকবে, কি কি জিনিস থাকবে, এই জিনিসটাই বলা হয়েছে যে স্টোরেজ এলিমেন্ট থাকবে, ইনভার্টার থাকবে, প্যানেল থাকবে, বাসাবাড়ি থাকবে। পরীক্ষা হলে কিন্তু ছবি আঁকতে হবে, লিখতে হবে। এই কোর্সটা হচ্ছে কি আপনি যদি আসলে ইলেকট্রিসিটির কাহিনীটা বুঝেন যে কি কি করা দরকার, কি কি কানেকশন আছে, একবার যদি ছবি টবি দেখেন কোর্সের ভিতরে আসবে স্যার স্যার এটা ব্লগে কোশ্চেন আসবে যে এই যে ধরেন সিস্টেমগুলো ব্যাখ্যা করেন আঁকেন, এটা ব্লগে দিতে স্যার ব্লগে দিলে স্যার ব্লক দিবেন, ব্লগ ব্লক দিবেন, অ্যাডভান্টেজ দিবেন, ডিসঅ্যাডভান্টেজ দিবেন, লাভ কি, হাইব্রিড সিস্টেম কি বলতে হবে, ওকে খালি ছবি আঁকলে হবে না, সুবিধা কি, কিভাবে কাজ করে, এই জিনিসগুলো এখানে কি থাকবে। বাসাবাড়িতে একটা ইয়া থাকবে, সোলার ব্যাটারি থাকবে, তারপরে কনভার্টার কি বলে এটা, একটা কনভার্টার থাকবে, ইনভার্টার থাকবে, চার্জ কন্ট্রোলার থাকবে। সো আলটিমেটলি এই জিনিসগুলি কি থাকবে আমার ওই পুরো সিস্টেমটাতে ইন্টিগ্রেটেড থাকবে। এখন হচ্ছে টাইপস, এগুলি তো হচ্ছে দুই টাইপে ভাগ করা যায়। তো হচ্ছে একটা হচ্ছে হোমের জন্য আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রি করার জন্য আর কি। হোমের জন্য কি হইতে থাকে, অনগ্রিড হতে পারে, অফগ্রিড হতে পারে, হাইব্রিড হতে পারে। আর ইন্ডাস্ট্রির জন্য সাধারণত অনগ্রিড এবং হাইব্রিড হয়। আপনি ইন্ডাস্ট্রি কখনো অফ গ্রিডে সোলার দিয়ে চালাতে পারবেন না। অনেক এনার্জি। তো আপনার ধরেন 5 একর জায়গা লাগে 1 মেগাওয়াট এনার্জি জেনারেশন হওয়ার জন্য। আপনি এক ইন্ডাস্ট্রি চালাতে কত মেগাওয়াট লাগে? বড় বড় ধরেন আপনি একটা রড ইন্ডাস্ট্রি মানে আপনার একটা পাওয়ার প্ল্যান্ট এখানে অটো বানানো হবে। ইয়েস এরপরও হচ্ছে আরো আরএমই থেকে বিদ্যুৎ কেনা লাগবে। Okay? তো যেমন ধরেন স্টিল ফ্যাক্টরি বলতে সবচেয়ে বেশি পরিমাণে এনার্জি দেয় স্টিলে, এখানে হিউজ পরিমাণে এনার্জি জেনারেশন করা লাগে, মানে তাপ উৎপন্ন করা লাগে, এবং পুরো প্রসেসটাতে অনেক এনার্জি দেয়। ওগুলোর জন্য আপনার একটা পাওয়ার প্ল্যান্ট বানানো পারে না, দুইটা গ্যাস পাওয়ার প্ল্যান্ট থাকে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট থাকে, এরপরেও হচ্ছে আরএবি থেকে বিদ্যুৎ দেয়। ওই গ্যাস পাওয়ার প্ল্যান্টের গ্যাসটা হচ্ছে সরকার থেকে কেনে, তারপরেও কুলাতে পারে না, তখন হচ্ছে আরএবি থেকে আবার নিয়ে এরপরে করা হবে। তো স্টিল ফ্যাক্টরিগুলির জন্য হচ্ছে হিউজ পরিমাণ কস্ট যায় ইলেকট্রিসিটিগুলির জন্য। তো ওগুলি কি কখনো এই সোলার দিয়ে চালানো সম্ভব? সম্ভব, কিছু অংশ হয়তো বা হেল্প করতে পারে, ধরেন অফিসের লাইটটা জ্বললো বা ফ্যানটা চললো, এসিও চালানো যাবে না, এত হিউজ পরিমাণ এনার্জি লাগে। সো সোলার সেখানে ইউজ করা যায় যেখানে হচ্ছে লাইট লোড ইন্ডাস্ট্রিগুলি আছে, সেখানে হচ্ছে এই সোলারের ইউজ করা যায় অন গ্রিডে বা অফ গ্রিডে যেটাই বলেন, বাট
যেগুলো হচ্ছে কমার্শিয়াল, আসলে ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে আপনার হিউজ এনার্জি জেনারেশন, এখানে কখনো অফ গ্রিড চলবে না, এর একটা নিয়ম আছে। তো অন গ্রিডে কি করে, অন গ্রিডে যেটা হয় কিছুটা বিল কম এটার জন্য করা হয়। আমার এক ফ্রেন্ড আছে একটা সোলার কোম্পানিতে 2 বছর ধরে, ওরা হচ্ছে প্রজেক্ট করে বড় বড়। তো জনতা জুট মিলে একটা প্রজেক্ট করছিল ওরা বললো যে মোটামুটি 4-5 কোটি টাকা বিল আসলে এখন হয়তো 4 কোটির মতো বিল আসে অন গ্রিড করার পর। তো বিল তো কমছে, সোলার প্ল্যান্ট বানাইতে ধরো লাখের কথা বলছে, কোটি না, ধরেন আগে 5 লাখ টাকা বিল আসতো, এখন আগে 4 লাখ টাকা বিল আসে। এরকম মানে অন গ্রিডের জন্য কিছুটা সাশ্রয়, বাট এট এ টাইম সোলার প্ল্যান্টটা বানাইতে তো আপনার অনেক খরচ। সোলার বানাইতে মিনিমাম হচ্ছে 50-60 লাখ টাকা গেছে। এটা তো একটা টাইমে তার রিটার্ন পেয়ে যাবে 5-6 বছরের মধ্যে, এরপরে তার লাভ হবে অন্তত 5 বছর 10 বছর বেশি হয়ে যাবে, 7-8 বছর লাভ হবে। তো হেল্প তো কমার্শিয়ালটা একটা হয়ে গেল। তো এরকম হচ্ছে, এরকম আপনাদের রাখতে হবে। নেট এনার্জি মিটারিং যদি আসে, নেট এনার্জি মিটারিং নিয়ে কিছু বলা থাকলে সেটা হবে কি, একটা সোলার প্ল্যান্ট থাকতেছে, ইনভার্টার থাকতেছে, ইলেকট্রিসিটি সার্ভিস এটা বাসায় চলে গেল, নেট মিটার হয়ে আপনি বাসা বাড়িতে গেল, আর রাতের বেলা দরকার হলে ইউটিলিটি থেকে বাসা বাড়িতে যাবেন। সো দিনের বেলা আপনি এনার্জি পাঠালেন, রাতের বেলা এনার্জি গ্রহণ করলেন, দিন মাস শেষে আপনার যে পরিমাণ খরচ হবে ওটার ভিত্তিতে আপনার বিলটা আসবে। এটা কি বলা হয় নেট এনার্জি মিটারিং। ওকে, আমার বিএসসি থিসিস ছিল নেট এনার্জি মিটারিং এর উপর। এই রিলেটেড পাবলিকেশন হচ্ছে 2টা আইপিডি। তো নেট এনার্জি মিটারিং আমি কি করছিলাম, জাস্ট একটা বাসার দৈর্ঘ্য নিয়ে ওটা হচ্ছে একটা সোলার পাওয়ার প্ল্যান্ট নিজে ডিজাইন করছিলাম সফটওয়্যারে। তারপর ওই সোলার পাওয়ার প্ল্যান্টটায় বিভিন্ন রকম ভোল্টেজ, তারপর কন্ডিশন, ফল্ট কন্ডিশন অ্যাপ্লাই করে ওটা আমি দেখছিলাম যে আসলে কি পরিমাণ ডিসটরশন সৃষ্টি করতে পারে। এটার ভিত্তিতে হচ্ছে একটা প্যারামিটারের চেঞ্জ দেখা হচ্ছে পেপারে। তো তখন একটা জিনিস বুঝা গেছিল যে আপনি আসলে ডিসি যদি ইউজ করেন, সিস্টেম থেকে ডিসিতে আউটপুট দিতেছে, এটাকে এসিতে কনভার্ট করে নেট এনার্জি মিটারিং একটু মানে কিছুটা হলো ঝামেলার বিষয় ছিল আগে। পরবর্তীতে ইনভার্টারগুলি এত ভালোভাবে ডেভেলপ করছে, যেমন ওই রকম যে ডিসটরশন বা নয়েজ গুলো এখন অনেক কমে গেছে। ইনভার্টারের দাম ভালোই, বা ইনভার্টারের কোয়ালিটি রিসেন্ট কয়েক বছরে খুবই ভালো হচ্ছে। তো এখানে হচ্ছে ওয়েভ একটা আছে, সাইন ওয়েভ ইনভার্টার, মানে ইনভার্টার সবচেয়ে বেটারটা হচ্ছে সাইন ওয়েভ, যেটা হচ্ছে অ্যাকুরেট সাইন ওয়েভ থেকে আপনার সব হারমোনিক্স নয়েজগুলো কমিয়ে, তো ওগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়ে গেছে। তো এই জন্য এখন বর্তমানে এই জিনিসগুলি ইউজ করা আসলে ইকোনমিক্যালি আপনার জন্য লাভজনক। তো এরপর গ্রাউন্ড মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে একবারে সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে আমার অন গ্রিডে তো গেল, আর এখানে এই যে আপনি যেটা বললেন যে গ্রিডে পাঠাবেন বড় আকারে, তখন কি করবেন, সোলার প্যানেল থেকে অন গ্রিডে গেল, এইখান থেকে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট তৈরি করলো ইনভার্টার দিয়ে, এরপর ট্রান্সফর্ম হয়ে গ্রিডে পাবে। কিন্তু এটা কি হবে, মানে বড় আকারে, ধরেন বিভিন্ন বড় প্রজেক্ট হবে, ফেনীতে হচ্ছে, তারপর হচ্ছে ফেনী সোনাগাজীতে মনে হয় একটা 50 মেগাওয়াটের সোলার পাওয়ার, সিরাজগঞ্জে বিশাল, হ্যাঁ। তো ওগুলো হচ্ছে এক একটা তাও 50 মেগাওয়াট। ওই অত পরিমাণ জায়গায় আপনি যদি গ্যাস দিতেন, আপনি কয়েক হাজার মেগাওয়াট উৎপন্ন করতে পারতেন। কিন্তু সোলার দিয়ে আপনার হিউজ পরিমাণ জায়গাতে, কয়েকটা জায়গায় আছে, যেমন হ্যাঁ ওই শেরপুর, ময়মনসিংহের দিকে, সিরাজগঞ্জের দিকে আছে, তারপর ফেনীর দিকে কিছু আছে, তারপর হচ্ছে আপনার একবারে উত্তরবঙ্গে ইয়ার দিকে নীলফামারী, তারপর হচ্ছে রংপুর, ওই সাইডটাতে কিছু করার ইয়া হচ্ছে, প্রজেক্ট চলতেছে। তো ওই জায়গাগুলোতে যেটা হয়, আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট যদি আপনার 50 মেগাওয়াট, 25 মেগাওয়াট, 20 মেগাওয়াট একটু বড় রেঞ্জে হয়, তখনই এরকম একটা ট্রান্সফরমার দিয়ে পাঠান। মানে আপনার উদ্দেশ্যই থাকবে এনার্জি জেনারেশন করা, মানে পাওয়ার প্ল্যান্ট বানানো। আর বাসা বাড়িতে যেটা ছিল সেটা কি ছোট আকারে মিনি সোলার প্ল্যান্ট করতে হবে। ওকে, রেসিডেন্সিয়াল প্ল্যান্ট। তো ওগুলো আসলে ছোট আকারে আমার কিছুটা বেনিফিট হবে, আর বড় আকারে কি হবে, প্ল্যান্টটা বানাইতে যে পরিমাণ কস্ট যাবে আর মেইনটেনেন্স কস্ট, এটা হচ্ছে কস্ট বেড়ে যায়। সোলার পাওয়ার প্ল্যান্টের একটা অসুবিধা আছে, বলুন তো, এই একটা জায়গা অনেক লাগে, তারপর
বিদ্যুৎ আমরা তো সব সময় জেনারেট করতে পারবো না। বর্ষাকালে কি হবে? মেঘ থাকলে জেনারেশন হবে। শীতকালে কুয়াশা অনেক পড়ছে, সেখানেও হবে। তারপরে আর কি সমস্যা হতে পারে? সোলার প্যানেলে আপনি যদি খেয়াল করেন অনেক ময়লা, অনেক ধুলা, ওটা যদি ঠিক মতো পরিষ্কার করা না হয় সোলার প্যানেল এই জিনিস অনেক কমে যায়। তো সোলার পাওয়ার প্ল্যান্টে সমস্যা আছে, এটার জন্য কি মেইনটেনেন্সের লোক রাখা লাগে। তো ইয়া হয়। আবার সোলার প্যানেলে অনেক সময় সমস্যা হয় কি, কেউ যদি সোলার প্যানেলে কারেন্ট চলা অবস্থায় ডিরেক্ট সংযোগ করেন সেক্ষেত্রে বাড়া হবে। সোলার প্যানেল ধরেন নাকি মানে চলমান মানে অন গ্রিড একটা কিছু আছে, ওই অবস্থায় কোনো ইকুইপমেন্ট প্যানেলের উপরে ধরতে না হয়, বড় বড় অ্যাক্সিডেন্ট। আচ্ছা, আর আরেকটা সমস্যা, মেইনলি দুই তিনটা সমস্যাই জায়গা অনেক লাগে। 5 একর জায়গা নিয়ে আপনি মাত্র 1 মেগাওয়াট এরকম একটা এক্সপ্লেনেশন আছে। তারপর হচ্ছে আপনার কি বলে ব্যাটারি কস্ট অনেক বেশি, যদি কেউ আপগ্রেড করতেছে ব্যাটারির দাম কিন্তু অনেক, তো ব্যাটারি কস্ট অনেক বেশি। তারপর হচ্ছে সোলার এনার্জি যেটা হয় যে হচ্ছে সবসময় পাওয়া যায় না। তো আপনাকে যদি বলা হয় একটা আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট বানাবেন, আপনি কিরকম জায়গা নেবেন? পাহাড়ি অঞ্চল নেবেন, নাকি হচ্ছে সমতল নেবেন, নাকি মরুভূমি নেবেন, নাকি হচ্ছে আর কি আছে সমতল জায়গা, মরুভূমি নেবেন না? ট্রান্সপোর্টেশন তো ট্রান্সপোর্টেশন কাছাকাছি গেছেন। মরুভূমিতে কি লাভ হবে? এনার্জি অনেক জেনারেশন হবে, কিন্তু সাহারা মরুভূমিতে তো আমি ধরা দিতে পারি ধুলাবালি একটা সমস্যা। তারপর ওইখান থেকে যে পরিমাণ তাপ টেনে আপনি লোকালিটিতে আনবেন বাট এটা করতে পারেন, এটা হচ্ছে যদি বড় আকারে হয়। কিন্তু এভারেজ মডারেট আকারে আপনি সোলার প্যানেলে করে এত জেনারেশন পাবেন। আরেকটা এনার্জি জেনারেশনের ওয়ে আছে, সেটা হচ্ছে স্পেস। আপনি উপরে পাঠায়, ধরেন আমাদের যদি স্যাটেলাইট চলে সব কিন্তু সোলার পাওয়ার, এসব স্যাটেলাইট সব সোলার পাওয়ার। সোলারে তখন কি হয়, কেউ যদি উপরে মহাকাশে যায় তখন সোলার প্যানেলের কি সুবিধা? ধুলাবালি নাই, বৃষ্টি নাই, মেঘ নাই, সারাদিন আলো আছে। সারাদিন না মানে যতটুকু পৃথিবী সাথে ঘুরে যতটুকু সঠিক থাকে সে সারাদিন না মানে সে মিনিমাম 16 ঘন্টা সে আলো করতে পারে না। মেঘে কেমন অন্ধকার হবে স্পেসে থাকলে? মেঘ তো আছে 16 কিলোমিটার পর্যন্ত। মেঘ কিন্তু কয় কিলোমিটার আছে? 16 কিলোমিটার ট্রপোস্ফিয়ার পর্যন্ত। স্ট্র্যাটোস্ফিয়ার ফাঁকা, এরপরে তো আর নাই, এরপরে ফাঁকা। মেঘ আছে যেখানে জলীয় বাষ্প ধুলাবালি বেশি সেখানে, এরপরে ট্রপোস্ফিয়ারের উপর স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে জেট বিমান চলে তার উপর থেকে আয়োনোস্ফিয়ার গুলো সব ফাঁকা, আর কিছু নেই। ওইখানে তো আপনার সোলার এনার্জি সবসময় থাকছে, সূর্য তো আর নিতেছে, তো সবসময় সেখানে এনার্জি পাচ্ছে। তো যাই হোক, তো বাংলাদেশে কি রকম অবস্থা সোলার পাওয়ারের? বাংলাদেশে হচ্ছে সোলার পাওয়ার অনেক কম, মাত্র 675 মেগাওয়াট। এটা কম না, কিন্তু বাংলাদেশে এনার্জি ডিমান্ড কত? এনার্জি ডিমান্ড হচ্ছে 24,000 মেগাওয়াট। তো ওই 24,000 এর সাথে যদি 675 দেখেন তখন অনেক কম, কিন্তু আলটিমেটলি হচ্ছে সোলার পাওয়ার হচ্ছে। বাংলাদেশ সোলারের জন্য উপযোগী নাকি উইন্ডের জন্য উপযোগী? সোলার। সোলারের জন্য বাংলাদেশ উপযোগী। ওকে, এখন আপনাদের লোড ক্যালকুলেশন একটা ফাইল দেখাই। হ্যাঁ, আপলোড করছি, সব আপলোড করছি। আচ্ছা, লোড কি? ইলেকট্রিক্যাল লোড বলতে কি বোঝায়? যেগুলোতে স্যার আমরা কারেন্ট ব্যবহার করে তো এই লোডগুলো ইউজ করি। কি কনজিউম করে? স্পেসিফিক ভাবে বলতে যে জিনিসটা কারেন্ট থাকে সেটাই আমার লোড। ক্লিয়ার? আমি যদি বলি যে রুমে এই রুমটার লোডটা অনেক বেশি, তার মানে কি? রুমে অনেক কারেন্ট খরচ হচ্ছে, এই রুমের লোড অনেক বেশি, মানে এই রুমে হচ্ছে
আমার কারেন্টের লোডটা অনেক বেশি, মানে কি এই লোডটা অনেক বেশি পরিমাণে কারেন্ট নিচ্ছে। ওকে, লোড বেসিক্যালি বলতে বোঝায় কি পরিমাণ কারেন্ট আসছে। তো এই লোডটা কি সবসময় ফিক্স থাকে একটা পাওয়ার প্ল্যান্টে? জি না। এখন এই পর্যন্ত আমরা জানছি বিভিন্ন রকমের পাওয়ার প্ল্যান্ট। আমরা শুরুতে কি জানছি? গ্যাস, এরপর কোল, এরপর হচ্ছে হাইড্রো, তারপর নিউক্লিয়ার, তারপর সোলার, রিনিউয়েবলের মধ্যে। তো এই পাওয়ার প্ল্যান্ট গুলো, আরেকটা পাওয়ার প্ল্যান্ট আছে ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট, যেটা হচ্ছে আমার পিক লোডের সঙ্গে ইউজ হয়, এটা দরকার নেই পড়ানো, জাস্ট বলে রাখলাম। এই পাওয়ার প্ল্যান্ট গুলো যেটা হয় যে সবসময় কি একই পরিমাণ লোড পায়? ডিমান্ড, ধরেন আমি একটা লাইট অন করা মানে কি ওইখানে ঝামেলা হয়ে গেছে। সো এই ডিমান্ড বা এই জেনারেশন, এটার মধ্যে যে ব্যালেন্সটা, এটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা ব্যালেন্স। হঠাৎ করে যদি আমার জেনারেশনটা অনেক বেড়ে যায়, আমি জেনারেশন ইউনিট অফ করে দিতে পারবো বা সরা দিতে পারবো, স্পিনিং লোড দিয়ে আমি কিছু ডাইভার্ট করে দিতে পারবো, সমস্যা হবে। ডিমান্ড যদি অনেক বেড়ে যায় তখন কি আমি সাথে সাথে জেনারেশন কিন্তু করতে পারবো। জেনারেশন সাথে সাথে করতে পারে একটা ইঞ্জিন, আর বাকিগুলি কি ধীরে সুস্থে জেনারেশন করে, একটা লোডে আসে এরপরে স্যাচুরেশন পয়েন্টের পরে সে ফিক্স একটা থাকে। সো প্রবলেম হয়, সেটার জন্য কি হয় তখন লোড শেডিং শুরু হয়ে যায়। তো এরকম বিভিন্ন লোড ক্যালকুলেশনের জন্য কখন কি অবস্থা, কোন প্ল্যান্টে কতটুকু ডিমান্ড চলতেছে, কতটুকু জেনারেশন দিতে পারবে, বা এই এলাকার প্ল্যান্টের জেনারেশনের ভিত্তিতে কি পরিমাণ বাসাবাড়ি আছে, বা এই বাসাবাড়ি ধরে আপনি একটা প্ল্যান্ট স্থাপন করবেন, আপনি কি কি জিনিস দেখবেন? ধরেন আমি বললাম যে আজকে আপনি একটা 300 ফুটে একটা জায়গা পেয়েছেন, সেখানে আপনি একটা পাওয়ার প্ল্যান্ট বানাবেন। কি টাইপের পাওয়ার প্ল্যান্ট বানাবেন? কি টাইপের? 300 ফিটে। 300 ফিটে কি অবস্থা? এখন ধরেন আপনার কিছু লোকালিটি অনেক মোটামুটি হয়ে গেছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আছে, মসজিদ, তারপর মার্কেট আছে, এবং সেখানে লোকালিটিটা ঢাকার মতন ঘনবসতি না, বাট কম। সেখানে মোটামুটি ফাঁকা জায়গা আছে, কিন্তু সেটা কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া। আপনি কি টাইপের সোলার প্ল্যান্ট বানাবেন? সোলার প্ল্যান্ট না, কি টাইপের প্ল্যান্ট বানাবেন? সোলার দিতে পারেন না, অন্য কিছু দিতে পারেন। কি টাইপের বানাইতে পারেন? স্যার যদি গ্যাস পাওয়ার প্ল্যান্ট বানাইতে আমার কি থাকা লাগবে? গ্যাসের সরবরাহ থাকতে হবে, গ্যাসের সরবরাহ থাকতে হবে। এখন আপনি কি 300 ফিটে গ্যাস পাইছেন? গ্যাস কিনে আনতে হবে, কস্ট বেশি। হাইড্রো বানানো সম্ভব? হাইড্রো না, পানি নেই, পানি কিনে এনে ঢাইলে বানাবেন, আরো বেশি কষ্ট। আর কি করতে পারেন? সোলার দিতে পারেন বাসা বাড়িতে। আর কি করতে পারেন? নিউক্লিয়ার দিতে পারবেন? জি না। না, কোলও দিতে পারবেন। নিউক্লিয়ার দিতে পারবেন। কি দিবেন? ইঞ্জিন দিতে পারবেন, ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট গুলো দিতে পারবেন। কোল পাওয়ার প্ল্যান্ট এর উপায় আছে? কোলও লাগবে, স্পেস লাগবে অনেক। হ্যাঁ, এখন ধরেন আপনি এমন একটা জায়গা পাইছেন, সেটা হচ্ছে যেখানে ধরেন সিলেটে গেলেন, ওইখানে অনেক লাস্টের দিকে সীমান্তর আগে অনেক ফাঁকা জমি আছে, আপনি ওইখানে শুরু করবেন। ওইখানে গ্যাস করতে পারবেন যদি গ্যাসের অ্যাভেলেবিলিটি থাকে। কোল করতে পারেন যদি কোল কাছাকাছি ট্রান্সপোর্টেশন হয়, কিন্তু কোল কাছাকাছি ট্রান্সপোর্টেশন না হলে আপনার কোলের কোনো দরকার নাই। কারণ দেখেন আপনার কোল এখন কি সব আমদানি হয় না, এখন এজন্যই মংলা, কক্সবাজার ওই এলাকাগুলিতে করলে আপনার জন্য ভালো, কারণ ট্রান্সপোর্টেশন কস্ট কম। এখন যদি আপনি সিলেটে আনেন, সিলেটে কি আপনি মংলা বন্দর থেকে না আবার সিলেট নিয়ে যাবেন কষ্ট দিয়ে? নিউক্লিয়ার করা যেতে পারে যে লোকালিটি থেকে দূরে হয়, আশেপাশে পানির ব্যবস্থা থাকে, সুন্দর একটা অর্গানাইজড হয়। সো এরকম বিভিন্ন যুক্তি দিয়ে পরীক্ষায় আপনার বলা লাগতে পারে কি টাইপের পাওয়ার প্ল্যান্ট কখন উপযোগী হবে। এজন্য কোন পাওয়ার প্ল্যান্টের সুবিধা আছে, অসুবিধা কি কি আছে, যেগুলি পরীক্ষার আগে একটু ভালোভাবে পড়ে নিন। এটা কিন্তু খুব পড়ার সাবজেক্ট না, এটা কিন্তু আপনি 1-2 ঘন্টা পরে ফ্রেন্ডদের সাথে আধা ঘন্টা আলোচনা করছেন, বাট আপনার উপযোগিতাগুলো বুঝতে হবে। কোন পাওয়ার প্ল্যান্টের সুবিধা কি, অসুবিধা কি, কোন পাওয়ার প্ল্যান্ট কখন আপনার স্থাপন করা উচিত, কোথায় স্থাপন করা উচিত, তারপর হচ্ছে কি পরিমাণে স্থাপন করা উচিত। তো যেটা আমি পড়াচ্ছিলাম সেখানে আছে যে পাওয়ার প্ল্যান্টে যে আমার ডিমান্ড আর জেনারেশন থাকে, এটা কিন্তু সবসময় ব্যালেন্সে রাখা হয়। সো এগুলোর জন্য আমার বিভিন্ন টাইপের লোড সম্পর্কে আগে জানা হবে। লোড আগে জানবো, এরপরে তো পাওয়ার প্ল্যান্ট বানাবো। আপনি এখানে পাওয়ার প্ল্যান্ট বানাবেন, আপনার আগে সবার শুরুতে কি জিনিস জানা লাগবে বলেন তো? আপনি কি বানাচ্ছেন, কি টাইপের পাওয়ার প্ল্যান্ট, ওইটা পরের কথা। আপনি যদি এখানে একটা পাওয়ার প্ল্যান্ট বানান, আপনি
আপনার প্রথম যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ই এলাকার লোড কত, বা ই এলাকার জন্য আমি একটা পাওয়ার প্ল্যান্ট বানাচ্ছি, ধরেন দূরেই বানাচ্ছি, ধরেন বনানী এলাকার জন্য একটা পাওয়ার প্ল্যান্ট আমি বানাচ্ছি হচ্ছে 300 ফুটে, অনেক ফাঁকা জায়গা পাই। তো এই এলাকার মেইন ডিমান্ডটা কি আমার জানা লাগবে না? সো এই মেইন ডিমান্ডটাই যেটা আর কি সেটাকে বলা হচ্ছে টোটাল লোড। এখন লোড বিভিন্ন টাইপের হতে পারে। লোড বিভিন্ন টাইপ কি হতে পারে? কানেক্টেড লোড, কি কি জিনিস কানেক্টেড আছে। তো একটা কি, ধরেন 60 ভোল্টের একটা বাল্ব, তারপর হচ্ছে একটা ফ্যান, ফ্রিজ আছে, ফ্রিজ, এরকম ধরনের কানেক্টেড আছে। তো টোটাল লোড কত? 800 ওয়াট। এরকম কিন্তু ম্যাথ থাকতে পারে, টিভি আছে, সবকিছু বলে দেওয়া থাকবে কত কত এটা কি পরিমাণে আছে, টোটাল কত সেটা আপনি বের করবেন। এরপর হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। ধরেন আপনার দিনের বেলা একটা পরিমাণ প্রয়োজন থাকে কারেন্ট, দুপুর বেলা একরকম থাকে, বিকাল বেলা একরকম থাকে, সন্ধ্যা বেলা একরকম থাকে, আবার রাতে আবার খুব কমে। তারপরে এরকম বিভিন্ন সময় বিভিন্ন ডিমান্ড থাকে। তাহলে এটা হচ্ছে লোড ভার্সেস আওয়ার। এটা হচ্ছে আমার একটা লোড টার্ম। এক একটা সময় এক এক সময় ডিমান্ড থাকে এক এক রকম, দুটোর ভিত্তিতে একটা টার্ম পাওয়া যায় যেটাকে বলা হচ্ছে লোড টার্ম। ওকে, তো এখন ডিমান্ড ফ্যাক্টর আর কানেক্টেড লোডের মধ্যে পার্থক্য কি? ধরেন আপনার ম্যাক্সিমাম ডিমান্ড যেটা, ধরেন আপনার সন্ধ্যার সময় এটা হয়, আপনি দুপুরবেলা পাইছেন কানেক্টেড লোড হচ্ছে 100 ওয়াট, রাতের বেলায় আপনার ডিমান্ড, রাতে না সন্ধ্যার দিকে আপনার ডিমান্ড থাকে 8টার দিকে, সেটা হচ্ছে 200 ওয়াট। তাহলে এই যে 200 ওয়াট ভাগ 100 ওয়াট, এখন যে পরিমাণ লোড কানেক্টেড আছে সেটার অনুপাতকে আমি কি বলি? ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর। পরীক্ষায় কি কোশ্চেন আসতে পারে? লোড বলে দিবে, ম্যাক্সিমাম লোড এত থাকতে পারে, ম্যাক্সিমাম ডিমান্ড এত আছে, তাহলে ডিমান্ড ফ্যাক্টর বলে। এখন ডিমান্ড ফ্যাক্টর ভাগ দিয়ে আপনি বের করবেন। বা আমি বলে দিলাম ডিমান্ড ফ্যাক্টর এত, কানেক্টেড লোড এত, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কত, তাহলে এটার সাথে গুণ করে দেব, তখন পেয়ে যাব। তো ডিমান্ড ফ্যাক্টর বেসিক্যালি একের চেয়ে বেশি, সরি একের চেয়ে কম হয়। কেন একের চেয়ে কম হয়? এটা একটা কোশ্চেন। সর্বোচ্চ এক হতে পারে। কানেক্টেড লোড মানে কি? লোডের সাথে মানে যত প্রকার লোড আছে সবকিছু চলতে সবকিছু। আর ম্যাক্সিমাম ডিমান্ড মানে কি? ওর মধ্যে থেকে সর্বোচ্চ কতটুকু পরিমাণ আমি চালাচ্ছি একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন, এছাড়া অন্য সময় আমি আর কম চালাই। তো ওদের অনুপাতটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর সবসময় কি হবে? একের চেয়ে সমান, একের সমান বা তার চেয়ে কম। একের সমান সব লোড অন করে দিচ্ছে, তখন ডিমান্ড ফ্যাক্টর হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এভারেজ লোড, নরমাল যে লোড, সেটা ক্যালকুলেশনের সূত্রটা কি? সূত্র লিখতে লিখতে পরীক্ষার খাতা ভরে যাবে, এটা নকল করতে যায় না, এই সূত্র লিখে আবার এটা বুঝে মনে রাখবেন, চাইলেই হবে। ডেইলি এভারেজ লোড মানে কি? দেখেন নরমাল জিনিস, আপনার সারা দিনে কি পরিমাণ এনার্জি জেনারেশন হচ্ছে, তাই তো, ভাগ 24 ঘন্টা, তাহলে সেটা কি? ডেইলি এভারেজ লোড। আবার মান্থলি কতটুকু এনার্জি জেনারেশন হচ্ছে ডিভাইডেড বাই কত ঘন্টা এক মাসে আছে, 24 × 30, 24 ঘন্টায় একদিন, 30 দিনে এক মাস হিসাব করব এভারেজ, তাহলে 24 × 30। রিয়ালি কি হবে? 24 ঘন্টা ইনটু 30 দিন ইনটু 365, তাহলে এটা কি? 8760 এক বছর। ওকে, সো এইটা হচ্ছে কি ভাগ করলাম ইয়ারলি এভারেজ লোড পাবেন, ডেইলি এভারেজ, এভারেজ মানে সারা দিনে আপনি 100 কিলোওয়াট করছেন, 24 ঘন্টা ছিল 100 ভাগ 24 দিনে আপনি এভারেজ লোড পাবেন। তো আপনি বলতে পারেন ওদের এভারেজে এত পরিমাণ ইলেকট্রিসিটি লাগে। এরপর লোড ফ্যাক্টর। এখন আসি মেইন জিনিস যেগুলো আপনাদের দরকার বেশি। লোড ফ্যাক্টর মানে কি? আপনার লোড ধরেন না কি আছে, ম্যাক্সিমাম ডিমান্ড হয়, তো ম্যাক্সিমাম ডিমান্ড আর লোড, এই এভারেজ লোডের মধ্যে আমার একটা সম্পর্ক আছে, সেটাকে বলা হয় লোড ফ্যাক্টর। তো এভারেজ লোড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড, এটা কি হয়? লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর সবসময় কি হয়? একের চেয়ে বেশি, সরি একের চেয়ে কম। এভারেজ লোড সারা দিনে যে এভারেজ পাবেন এটা কি একটা কম থাকবে, কিন্তু ম্যাক্সিমাম থেকে সবসময় বেশি থাকবে না। আমি যদি বলি আজকে সন্ধ্যা 8টার সময়
আমার লোড হচ্ছে 100 মেগাওয়াট। ধরেন একটা শহরে আপনি 5টার সময় পাইলেন 70 মেগাওয়াট, দুপুরবেলা পেলেন 50 মেগাওয়াট, আবার হচ্ছে সকালবেলা 10টা 11টার দিকে আপনি পেলেন 70-80 মেগাওয়াট, এরপর আবার 8টার দিকে পেলেন আপনি 50 মেগাওয়াট, 6টার দিকে 20 মেগাওয়াট, এরকম ছিল। আপনি সারা দিনের এনার্জি জেনারেশন করে গড় করে যেটা পাবেন সেটা কি ম্যাক্সিমাম জেনারেশনের চেয়ে অনেক কম হবে না? ম্যাক্সিমাম ছিল 100 মেগাওয়াট। তো ম্যাক্সিমাম ডিমান্ড যেটা, এটা নিচে থাকবে, এভারেজ লোড যেটা সেটা উপরে থাকবে, এবং এই দুইটার ভাগকে বলা হবে কি লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টর যদি 1 হয়ে যায় তার মানে আমি কি বুঝবো, সে জায়গায় এখন ম্যাক্সিমাম ডিমান্ড কন্ডিশন চলতেছে। কোন জায়গায় লোড আমি বললাম 0.6, তার মানে ম্যাক্সিমাম ডিমান্ডের 60% এখন লোড সেখানে চলতেছে ওই জায়গায়। তো এটা গেল হচ্ছে আমার লোড ফ্যাক্টরের হিসাব। যদি বলা থাকে লোড ফ্যাক্টর হচ্ছে 0.65, এভারেজ লোড হচ্ছে 100 ওয়াট, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড এরকম করে হিসাব করে বের করব। জাস্ট ক্যালকুলেটরে ভাগ আর গুণের কাজটা কিছু না, ঠিক আছে, আর ভ্যালু বসানো। তো লোড ফ্যাক্টর গেল, তারপর বিভিন্ন ডাইভারসিটি ফ্যাক্টর অনেক কিছু আছে। হ্যাঁ, লোড ফ্যাক্টর একটা পড়াইলাম। এরপর হচ্ছে ডাইভারসিটি ফ্যাক্টর কি, আলাদা আলাদা একটা লোকালিটির জন্য, একটা লোকালিটিতে অনেক ভাগ ভাগ করা লোড আছে, ওইটা ডিভাইডেড বাই ওই পাওয়ার প্ল্যান্টের ম্যাক্সিমাম কি পরিমাণ লোড আসছে সেটা। ওকে, এটা হচ্ছে তার ডাইভারসিটি। এই সূত্রগুলি মনে রাখার উদ্দেশ্য হচ্ছে তিনটাই সূত্র। ডিমান্ড ফ্যাক্টর, এরপর হচ্ছে ডেইলি এভারেজ লোড, এটা নরমাল কমন সেন্স, এটা দরকার। লোড ফ্যাক্টর এভারেজ লোড ভাগ ম্যাক্সিমাম ডিমান্ড। এরপর হচ্ছে ডাইভারসিটি ফ্যাক্টর, সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ডস ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অন পাওয়ার স্টেশন। ধরেন একটা পাওয়ার স্টেশনে একটা পাওয়ার স্টেশনের আন্ডারে 5টা সাবস্টেশন আছে। প্রত্যেকটা সাবস্টেশনে এট এ টাইম কিন্তু পিক পাওয়া যায়। কোন সাবস্টেশনে আপনি দিনের বেলায় আপনি পিক পাচ্ছেন 10টার সময়, কারো 11টার সময়, কারো 10:30টার সময়, কারো 12টার সময়। তো এক একটা ম্যাক্সিমাম লোড থাকে। তো প্রত্যেকটা সাবস্টেশনের আলাদা আলাদা ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই একটা পাওয়ার স্টেশনে ম্যাক্সিমাম ডিমান্ড ধরেন 8টার সময় পাচ্ছি, এটা কোনটা কম বেশি থাকতে পারে, সেটা এই দুইটার ভাগকে বলা হয় ডাইভারসিটি ফ্যাক্টর। ক্লিয়ার? তাহলে ডাইভারসিটি ফ্যাক্টর দিয়ে কি বোঝা যায়? ধরেন আমার একটা পাওয়ার প্ল্যান্ট রাত 8টার সময় হাইয়েস্ট পরিমাণ জেনারেশন করে, আর তার আন্ডারে 5টা সাবস্টেশন আছে। কোন কোন সাবস্টেশন 7টার সময় পিক জেনারেশন করে, কোন কোন 8টার সময় করে, কোন কোন 7:30টায় করে, কোন কোন হচ্ছে 5টার সময় করে। এখন ওদের জেনারেশনটা যদি ম্যাক্সিমাম জেনারেশন এটা সমান হয় তাহলে আলটিমেটলি কি এক হিসেবে হবে না? তাহলে ডাইভারসিটি ফ্যাক্টর 1 দিয়ে আমি কি বুঝবো, ওই প্ল্যান্টের আন্ডারে যে সাবস্টেশনগুলো আছে সব একই প্রায় কাছাকাছি সময় পিক লোডে থাকে। কিন্তু যদি এমন হয় যে 8 মেগাওয়াট, এটা হচ্ছে এই 8টার সময় সে ফুল মেগাওয়াট পাচ্ছে, মানে ফুল পিক পাচ্ছে, কিন্তু আশেপাশের যে প্ল্যান্টগুলো তাদের জেনারেশন হচ্ছে এক এক সময়, কারো 6টার সময়, কারো 8টার সময়, কারো 10টার সময়, তো ওদের যোগফলটা কি তখন কম হয়ে যায়। সো বেসিক্যালি আমি বুঝবো সেই সময় পাওয়ার প্ল্যান্টটার উপরে এদের প্রভাবটা কম পড়ে। ওকে, এই প্রত্যেকটা ফ্যাক্টর দিয়ে বেসিক্যালি একটা পাওয়ার প্ল্যান্টের কি অবস্থা, কি সিচুয়েশন, এই জিনিসগুলো বের করে। জিনিসটা একটু বোরিং, বাট সূত্রের জন্য আপনাদের পড়া লাগবে, এটা হলো ম্যাথ আসলে এটা করতে হবে। আচ্ছা, তাহলে ডাইভারসিটি ফ্যাক্টর সবসময় কি একের চেয়ে বেশি হবে। কেন? আপনার আলাদা আলাদা ডিমান্ড কখনো পাওয়ার স্টেশনের ডিমান্ডের চেয়ে বড় হওয়া ঠিক না, তাহলে তো আপনি পাওয়ার স্টেশন তো ওখানে লাভ করে লাভ নেই, লোডশেডিং দেওয়া লাগবে। আচ্ছা, এরপরে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর মানে কি, টোটাল কতটুকু ক্যাপাসিটি আছে আর ম্যাক্সিমাম ডিমান্ড কত। ধরেন প্ল্যান্টের ক্যাপাসিটি আছে 100 মেগাওয়াট, আমার ডিমান্ড হলো 150 মেগাওয়াট, তাহলে প্ল্যান্টের কোনো ভ্যালু আছে? হওয়া উচিত ম্যাক্সিমাম ডিমান্ড যদি 150 মেগাওয়াট হয়, আমার প্ল্যান্টের ক্যাপাসিটি থাকবে 200 মেগাওয়াট, তাই তো? এটা কি বলা হয় প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। এটা হচ্ছে প্ল্যান্টের টোটাল ক্যাপাসিটি আর উপরে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, এটা হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর। আর রিজার্ভ ক্যাপাসিটি কি, এটা নরমাল কমন সেন্স। টোটাল প্ল্যান্ট ক্যাপাসিটি ফ্যাক্টর যেটা হবে সেটা থেকে ম্যাক্সিমাম ডিমান্ড বাদ দিলে যতটুকু থাকে সেটাই কি রিজার্ভ ক্যাপাসিটি।
180 মেগাওয়াট হলো কোন একটা প্ল্যান্টের ক্যাপাসিটি, ডিমান্ড হলো 150 মেগাওয়াট ম্যাক্সিমাম, তাহলে রিজার্ভ কত 30 মেগাওয়াট, মানে পরবর্তীতে আস্তে আস্তে বাড়লে এটা ব্যাকআপ দিতে পারবে। তো লোড কার্ভটা কি একটু আগে শিখলাম, লোড কার্ভটা হচ্ছে আওয়ারের সাথে সাথে যে ডিমান্ডের যে চেঞ্জ, এটা গ্রাফিক্যালি দেখানোকে বলা হয় লোড কার্ভ। যদি বলা একটা লোড কার্ভের ছবি আঁকেন, আপনার এরকম 24 ঘন্টার একটা সিনারিও লিখবেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা 4 ঘন্টা গেলে গেলে এরকম লোড দেখায়। যদি একটা কোশ্চেন আসে যে কোন একটা অঞ্চলে 12টা থেকে 2টার সময় সর্বোচ্চ লোড থাকে, বাকি সময় লোডগুলি হয় এত 50, তাহলে আপনি এরকম গ্রাফ মেপে মেপে ওরকম করে আঁকবেন। ওকে ওকে, এইখানে ধরেন এরকম বলে দেওয়া আছে 0 থেকে 6 পর্যন্ত আপনার 50 মেগাওয়াট থাকে, এরপর 6 থেকে 10টা পর্যন্ত আপনার 80 মেগাওয়াট থাকে, 10টা থেকে 2টা পর্যন্ত আপনার 120 মেগাওয়াট থাকে, এরপর হচ্ছে 2টা থেকে 6টা পর্যন্ত আপনার হচ্ছে 190 মেগাওয়াট থাকে, এরপর 6টা থেকে 10টা পর্যন্ত আপনার হচ্ছে 130 মেগাওয়াট, এরপর 10টা থেকে 12টা পর্যন্ত আপনার হচ্ছে 100 মেগাওয়াট এরকম থাকে। তখন কি করতে হবে, আপনি গ্রাফটাকে 24 ভাগে ভাগ করবেন। তো এখান থেকে 0 থেকে 6 পর্যন্ত আপনার কত 50, এরপর 80, এরপর 120, এরপর 90, এরপর 130, এরপর আবার 100, এরকম চলে যাবে। তারপর লোড কার্ভটা এরকম আসবে। ওকে, এত কিছু দরকার নাই, এই যে লোড কার্ভ এরকম আসবে, যদি ভ্যালু বলে দেওয়া থাকে এরকম আপনি একটা লোড কার্ভ পাবেন। এগুলি আসলে আপনি জাস্ট মেমোরিতে লিখে দেবেন, স্কেল ইউজ করে। এরপর বিভিন্ন টাইপের লোড হয়ে থাকে, যেমন হচ্ছে ডোমেস্টিক লোড, বাসাবাড়ি লোড, এরপর হচ্ছে কমার্শিয়াল লোড, ইন্ডাস্ট্রিয়াল যে লোডগুলো সেগুলো, এগুলো ইম্পর্টেন্ট আছে। ডোমেস্টিক লোড কি, কমার্শিয়াল লোড কি, এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লোড, বা হচ্ছে সরি কমার্শিয়াল লোড কি, যেগুলো হচ্ছে শপিং মল, হ্যাঁ শপিং কমপ্লেক্স বা দোকান, ইলেকট্রিসিটি অ্যাপ্লায়েন্স এগুলোতে থাকে। ইন্ডাস্ট্রিয়াল লোড কি, যেগুলো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়। মিউনিসিপাল লোড, তারপর হচ্ছে ইরিগেশন লোড, ফ্র্যাকশন লোড, অনেক টাইপের লোড আছে। ফ্র্যাকশন লোড মানে কি, যে হচ্ছে রেলওয়েতে যেগুলো ইউজ করা হয়, রেলওয়ে লোডগুলোকে বলা হয় ফ্র্যাকশন। ওকে, সো বিভিন্ন টাইপের ইয়া আছে, এত কিছু দরকার নাই। আপনাদের এখানে একটা ম্যাথ করাবো, দেখাবো একটা ম্যাথ, ম্যাথ কিছু নাই দেখাবো। এই যে এই একটা ম্যাথ, এখানে বলে দেওয়া আছে কানেক্টেড লোড কত 43 মেগাওয়াট, আর ম্যাক্সিমাম ডিমান্ড বের করতে বলছে, ডিমান্ড ফ্যাক্টর দেওয়া আছে। তাহলে ডিমান্ড ফ্যাক্টর বের করতে বলছে, ম্যাক্সিমাম ডিমান্ড কত বলে দিছে, এই যে 20 মেগাওয়াট, আর টোটাল কানেক্টেড লোড কত 43, ডিমান্ড ফ্যাক্টর। এরপর এভারেজ ডিমান্ড কি করলাম, এভারেজ ডিমান্ড কি হবে, এক বছরে কি পরিমাণ জেনারেশন হয়েছে ডিভাইডেড বাই ঘন্টা, তাহলে এক বছরে ঘন্টা কত, এত, এটা ভাগ করে এটা পেলাম। আর লোড ফ্যাক্টর বের করতে বলছে, লোড ফ্যাক্টর কি, এভারেজ ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম, এটা ভাগ করে লোড ফ্যাক্টর। বুঝা গেছে, নরমাল ঐকিক নিয়মের মতন ফর্মুলা ইউজ করে বসান ম্যাক্সিমাম ডিমান্ড যেটা। এরপর আরেকটা ম্যাথ, এখানে বলা হয়েছে পাওয়ার স্টেশন আছে 100 মেগাওয়াটের, দুইটা 2 ঘন্টা চলছে, 50 মেগাওয়াটের 6 ঘন্টা চলছে, আর বাকি সময় অফ করে রাখছে। এটা 45 দিন অফ থাকে প্রতি বছর। এটার লোড ফ্যাক্টর কত, তাহলে একটা ওয়ার্কিং কতক্ষণ হলো, 100 মেগাওয়াট 2 ঘন্টা চলে, 50 মেগাওয়াট 6 ঘন্টা চলে, তাহলে দিনে কত মেগাওয়াট আওয়ার দেয়, 500 মেগাওয়াট আওয়ার দেয়। তার মানে স্টেশন অপারেট করে কয় দিন, 45 দিন অফ থাকে মেইনটেনেন্সের জন্য, 320 দিন চলে। তাহলে এনার্জি কতক্ষণ দেয়, 500 মেগাওয়াট 320 দিন দেয়, 320 দিন ধরে দেয়, তাহলে এত মেগাওয়াট ডে আর কি। তাহলে 320 এর সাথে 24 গুণ দিলে কি আওয়ার পেয়ে যাব না, 320 দিন 24 গুণ দিলাম, এবং এখানে কি আসছে, তাহলে 500 * 320 * 24 হবে আর কি, তাহলে এত মেগাওয়াট আওয়ার পেয়ে যাব। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড, এটা কত, সেটা কত 100 মেগাওয়াট, এবং হচ্ছে
এনার্জি সাপ্লাই কত হলো এত ডিভাইডেড বাই হচ্ছে 320 বাই এত স্যার এই আগের ম্যাচটা দেখাচ্ছে দেখেন লোড ফ্যাক্টর মানে কি লোড ফ্যাক্টর মানে কি ছিল ম্যাক্সিমাম ডিমান্ড এই যে স্যার এই এভারেজ ডিমান্ড বাই ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডিমান্ড তাহলে আমার এভারেজ ডিমান্ডটা কত ওই যে এটা এত হচ্ছে এত আমি বের করলাম 500 ইনটু 320 প্রত্যেক দিনে একদিনের জেনারেশন কত এত 320 দিনের জেনারেশন কত এত তাহলে 320 দিনের টোটাল জেনারেশন এত পাইলাম আর 320 দিনকে ঘন্টায় নিলে কত হয় 320 ইনটু 24 তাহলে 320 ইনটু 24 তাহলে এটা করে কি আমি কারেন্ট এভারেজ ইয়ে পেলাম না ডিমান্ড পেলাম এটাকে ম্যাক্সিমাম ডিমান্ডে ভাগ করলাম ম্যাক্সিমাম ডিমান্ড কত 100 মেগাওয়াট সো ভাগ করে এটা আমি কি পেলাম লোড ফ্যাক্টর সো এই দুই টাইপের ম্যাথ আপাতত আপনাদের পড়া লাগবে এটা লাগবে না আর দিয়ে না স্যার দুটো বের থাকে এই দুইটাই থাকবে। আচ্ছা এটা এটা লাগবে না আর এটা একটু দেখে রাখতে হবে আর স্যার ছিলেন না ওই দুইটা বের ম্যাচ আছে ওটা এইটা আপডেট আছে স্যার। এইটা হ্যাঁ লাইন আপে এটা থাকতে পারে এগুলি কি এটা লোড কি কার্ভ স্যার বানাইতে ম্যাথ? হবে এটা ম্যাথ। ওই যে এটা লোড কার্ভ ইনফরমেশন সব দেওয়া আছে আপনি দেখে দেখে ছবি করতে হবে আর ছবি আঁকবেন দেখে দেখে মানে এইটা দেওয়া থাকবে এই ছবিটা আঁকতে হবে। এই ধরেন আপনার 0 থেকে 6 পর্যন্ত 100 কিলোওয়াট 0 থেকে 6 পর্যন্ত 100 কিলোওয়াট এরপরে 6 থেকে 8টা পর্যন্ত 150 কিলোওয়াট 6টা থেকে 8টা পর্যন্ত 150 কিলোওয়াট এটা আমরা কিভাবে করছেন বলে দেওয়া আছে কোন কোন পাওয়ার প্ল্যান্ট কোন সময় কাজ করছে সো আপনারা 24 ঘন্টা এরকম করে ভাগ করবেন এটা স্যার অনলাইনে ক্লাস দিলে স্যার একটু বুঝাই দিন স্যার অনলাইনে ক্লাস কি নরমাল ক্লিনিক্স এটা নরমাল স্ট্যাটিস্টিক্স এর মতো আপনি দেখবেন আর বসাবেন দেওয়া থাকবে এটা জাস্ট আঁকতে হবে এই তো। আপনার এখানে বলে দিছে 4টা পাওয়ার প্ল্যান্ট আছে 4টার সময় চলছে আপনি 8টা থেকে 2টা রাখেন এটা অন রাখেন এটা অন রাখেন আর বাকি সব কিছু off। দেওয়া থাকবে সমস্যা নেই স্যার। আর এটা তো দেওয়া থাকবে এটা দেখে খালি আপনি এটা বানাবেন স্যার এই পাশে এটা দিতে হবে এই যে গ্রাফটা যে হ্যাঁ আপনি এটা দেখে বসে এটা বানাবেন কিন্তু এটা দেখে এটা আনবেন আর কিছু না। এই যে 8টা থেকে 6টা পর্যন্ত এটা অন থাকছে তাহলে 100 মেগাওয়াট এটা অন আছে আবার 6টা ইংলিশগুলো অন আছে এরপর হচ্ছে বিটা কখন অন আছে সি কখন অন আছে এটা খালি লিখবেন এরপর টোটাল জেনারেশন দেখবেন যে 8টা 6 0 থেকে 6 পর্যন্ত এত 6 থেকে 8 পর্যন্ত এত 8 থেকে 10 পর্যন্ত এত 10 থেকে 18 পর্যন্ত তো 18 থেকে 24 পর্যন্ত স্যার এটা আমরা ছবি আঁকবো। পাশেরটাও কি দিতে হবে? এটাই তো আঁকা আচ্ছা। তাহলে এখন 0 থেকে 6 পর্যন্ত কত ছিল 100 তাহলে আপনি 100 দিলেন এরপর 6 থেকে 8 পর্যন্ত নাকি 6 থেকে 8 পর্যন্ত 150 তাহলে এই যে 150 এরপর 8 থেকে 10 পর্যন্ত থাকবে 350 এরপর 10 থেকে 18 পর্যন্ত তখন আবার কত 300 এরপর হলো 100 এটা হচ্ছে আপনার লোড কার্ভ থেকে আপনার ম্যাথ আসতে পারে লোড কার্ভ এবং হচ্ছে কোশ্চেন থাকবে উপরের ওইটা। কোশ্চেন এই টাইপের থাকবে উপরে ঠিক আছে ক্লাস এতটুকু পর্যন্ত